একদিন এক রিটায়ার্ড আর্মি অফিসারের লাইসেন্সধারী পিস্তলটা কোথাও গায়েব হয়ে যায়। লোকটার পরিবার এবং পুলিশ মিলে সব জায়গায় পিস্তলটা খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু কোথাও কোনো হদিশ পায় না। লোকটার ছেলে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করত, আর তারা থাকতো একটা জঙ্গলের ভেতরে। তাই তাদের ধারণা ছিল নিশ্চয়ই জঙ্গলের বানরেরাও ওই পিস্তলটা কোথাও গায়েব করে দিয়েছে। এরই মাঝে একদিন ওই জঙ্গলে একটা লাশ পাওয়া যায়, আর সেই লাশের গুলি লেগেছিল। পুলিশ যখন সেই খুনের ইনভেস্টিগেশন করতে শুরু করে, তখনই একের পর এক ভয়ঙ্কর সব রহস্য সামনে আসতে থাকে। কি ছিল সেই রহস্যগুলো, সেটাই জানবো 2024 সালে মুক্তি পাওয়া একটা অসাধারণ সাসপেন্স থ্রিলার মুভি কিষ্কিন্ধা কান্দামের গল্প থেকে। গল্পের প্রথমটা একটু এভারেজ বা বোরিং মনে হলেও শেষটা আপনার মাথা ঘুরিয়ে দেবে। সাসপেন্স থ্রিলার জনরার মুভি তো আমরা আগে পরে অনেক দেখেছি, কিন্তু আমি হলফ করে বলতে পারি এমন মুভি আপনি আগে কখনো দেখেননি। তবে গল্পটা নিয়ে আমি বেশি কথা বাড়াতে চাই না, কারণ কথা বাড়ালেই আসল মজাটা নষ্ট হয়ে যাবে। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। আর হ্যাঁ, এই পুরো গল্প জুড়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার আছি আপনার সাথে। গল্পের শুরুতেই আমরা অজয় নামের একটা ছেলেকে দেখতে পাই। সে অপর্ণা নামের একটা মেয়ের সাথে কোর্ট ম্যারেজ করছিল। এরই মাঝে হঠাৎ তার কাছে লোকাল পুলিশের কল আসে। ইন্সপেক্টর তাকে ইলেকশনের আগে তাদের কাছে থাকা লাইসেন্স পিস্তলটা জমা দেওয়ার জন্য অনুরোধ করে। তখন অজয় বলে, আমি তো বাড়িতে নেই, একটু বাইরে আছি, বিকাল নাগাদ পৌঁছে যাব, তারপর না হয় আমি গিয়ে দিয়ে আসবো। তখন ইন্সপেক্টর বলে, না, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে, তার থেকে ভালো হয় তুমি আমাকে অ্যাড্রেসটা দিয়ে দাও, আমি তোমার বাড়ি গিয়ে পিস্তলটা কালেক্ট করে নেব। অজয় তখন তাকে অ্যাড্রেসটা দিয়ে দেয়। পুলিশের সাথে কথা শেষ করে সে তৎক্ষণাৎ তার বাবা আপ্পুকে ফোন করে। আপ্পু তখন কিছু একটা খুঁজে যাচ্ছিল। অজয় তাকে জিজ্ঞেস করে, পিস্তলটা কি পাওয়া গেল? এই কথা শুনেই আপ্পু একটু রেগে গিয়ে বলে ওঠে, আমার কাজ আমি করছি, আমাকে এত তাড়া দিও না, আর যদি খুব বেশি সমস্যা হয় তাহলে আমি কালকে সকালে গিয়ে থানায় কথা বলে আসবো। এই কথা বলেই সে ফোনটা কেটে দেয়। তবে তাদের কনভারসেশন থেকে এটা তো পরিষ্কার বোঝা যায় যে তাদের কাছে থাকা পিস্তলটা গায়েব হয়ে গেছে। মূলত আপ্পু একজন রিটায়ার্ড আর্মি অফিসার। সার্ভিসের সময়টাতে সে একটা স্পেশাল স্কোয়াডের মেম্বার ছিল, তাই রিটায়ারমেন্টের পরে সেফটির জন্য সে একটা লাইসেন্সড গান ব্যবহার করতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয়, পিস্তলটা এখন তারা কোথাও খুঁজে পাচ্ছে না। এদিকে অজয়ের সিনিয়র শিবা গিয়ে তাকে পরামর্শ দেয় যে যেহেতু পিস্তলটা হারিয়ে গেছে, তাই তাদেরকে সেটা খোঁজার চেষ্টা করা উচিত, না হলে তাদেরকে বড় কোনো ঝামেলায় পড়তে হতে পারে। আর সেই ঝামেলা এড়ানোর জন্য আগে পুলিশ কমপ্লেন করা উচিত। যদিও কাজটা অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু আপ্পু কোনোভাবেই পুলিশ কমপ্লেন করতে রাজি হচ্ছিল না, যে কারণে অজয়ও কিছু করতে পারে না। কিন্তু এখন পুলিশ যেহেতু তার বাড়িতে যাবে, তাই বিষয়টা সামাল দেওয়া খুব বেশি জরুরি হয়ে পড়েছিল, যে কারণে অজয় দ্রুত বিয়ের কাজকর্ম সেরে অপর্ণাকে নিয়ে পৌঁছে যায় বাড়িতে। ততক্ষণে ইন্সপেক্টর বাড়িতে পৌঁছে গিয়েছিল। ইন্সপেক্টর যখন জানতে পারে আপুর কাছ থেকে পিস্তলটা হারিয়ে গেছে, তখন সে একটু বিরক্ত হয়ে যায়। একজন আর্মি পার্সনের কাছ থেকে এরকম বেখেয়ালিপনা সে আসলে এক্সপেক্ট করেনি। তার কথা শুনে আপুও ভীষণ রেগে যায়, আর তাকে 2-4টা কথা শুনিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তখন ইন্সপেক্টর অজয়কে বলে, দেখো, তোমার বাবা তো কথা বোঝার চেষ্টা করছে না, কিন্তু তুমি তো বুঝতে পারছো পিস্তলটা কখন গায়েব হয়েছে তার কোনো খোঁজ নেই। এখন যদি এটা কোনো খারাপ মানুষের হাতে পড়ে যায় আর এটা দিয়ে কোনো অন্যায় ঘটে যায়, তখন কিন্তু এর দায়ভার সম্পূর্ণ তোমাদের ঘাড়ে বর্তাবে। তাই যত দ্রুত সম্ভব পিস্তলটার মিসিং কমপ্লেন করিয়ে ফেলো। অজয় তার কথা মেনে নেয়। এরপর রাতে সে তার বড় ভাই প্রসাদের সাথে ভিডিও কলে কথা বলছিল। প্রসাদ অনেক আগেই ইউএসএ-তে শিফট হয়ে গিয়েছিল, এখন সেখানেই বিয়ে শাদী করে সেটেল হয়ে গেছে। তো সে পুরো বিষয়টা শুনে অজয়কে শান্তভাবে বিষয়টা হ্যান্ডেল করার পরামর্শ দেয়। এরপর অজয় আর অপর্ণা বসে ক্যাজুয়ালি কথা বলছিল। তখন অজয় অপর্ণাকে বলে, আমার বাবা তো আর্মিতে ছিল, তাই তার নিয়ম কানুনগুলো একটু বেশি স্ট্রিক্ট, তুমি এই বিষয়টা একটু সামলে নিও। তাছাড়া আমার বাবা কাউকে কোনো ডিস্টার্ব করে না। অপর্ণা তখন খুশি মনে তার কথা মেনে নেয়। পরদিন সে যখন বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করছিল, তখনই একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। তাদের বাড়ির সামনেটা ঘন জঙ্গলে ঘেরা ছিল। সেখানকারই একটা গাছের মগ ডালে অপর্ণা একটা রেডিও ঝুলে থাকতে দেখে। ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগে। তখন অজয় এসে বলে, এটা দেখে কনফিউজড হও না, আমাদের এই এলাকায় প্রচুর বানর আছে। আমার তো মনে হয় পুরো ভারতের সব বানরগুলো এখানেই চলে এসেছে, আর এই কাজগুলো মূলত ওই মহাশয়দেরই। তবে শুধু রেডিওই নয়, এমন অনেক জিনিস পাওয়া যাবে গাছের ওপরে। অপর্ণা তখন কৌতূহলবশত জিজ্ঞেস করে, তাহলে রেডিওটা নামানোর চেষ্টা করনি? অজয় বলে, হ্যাঁ, চেষ্টা করেছিলাম, কিন্তু রেডিও গাছে ঝুলে গেছে এই কথা শুনে এলাকার সবাই আমাদের বাড়িতে ভিড় জমিয়েছিল। ব্যাপারটা আমার বাবার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে, তাই সে রেডিওটা ওখানেই ঝুলে থাকতে দিয়েছে, সেটা নামাতে দেয়নি। এমন সময় অপর্ণা হঠাৎ বলে ওঠে, আচ্ছা,
আমি একটা কথা বলবো। ব্যাপারটা খুব ক্যাজুয়াল, কিন্তু মনে হচ্ছিল বলা উচিত। অজয় কৌতূহলবশত জিজ্ঞেস করে, কি বলো, কোনো সমস্যা নেই। তখন অপর্ণা বলে, আচ্ছা পিস্তলটাও যদি বানর নিয়ে গিয়ে থাকে, আমাদের কি একবার একটু চেক করে দেখা উচিত? তখন অজয় একটু হেসে বলে, তুমি চিন্তা করো না, তার ব্যবস্থা অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। অজয় যেহেতু একজন ফরেস্ট অফিসার ছিল, তাই তার কাছে এই ব্যাপারগুলো ভীষণ কমন। তাই সে আগে থেকেই একজন গাছিকে ডেকে রেখেছিল তাদের বাড়ির সামনেটা চেক করার জন্য। তো পরদিন সেই কথা মতো গাছি তাদের লোকজনকে নিয়ে এসে পুরো এলাকাটা খুব ভালোভাবে চেক করে। তারা গাছের ওপর থেকে অনেক কিছু খুঁজে পায়, শুধুমাত্র পিস্তলটা ছাড়া। এটা দেখে অজয় আর আপ্পু দুজনেই ভীষণ টেনশনে পড়ে যায়। যদি এখানে পিস্তলটা না থাকে তাহলে কোথায় গেল? যেভাবেই হোক তাদেরকে তো খুঁজে বের করতেই হবে। সেদিন বিকেলে আপ্পু হঠাৎ কাউকে না জানিয়ে কোথাও একটা যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তখন বেশ কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায়। তার রুমে একটা লকার আছে, সে লকারের প্রত্যেকটা ড্রয়ার খুব ভালোভাবে লক করে। এরপর সেই লকারের চাবিগুলো অন্য একটা ড্রয়ারে সাজিয়ে রাখে। তারপর সেটাকেও ভালোভাবে লক করে সেই চাবিটা সঙ্গে করে নিয়ে তার রুমে ভালো করে তালা লাগিয়ে তারপর বাইরে বের হয়। এই ব্যাপারটা অবশ্য আমার কাছে বেশ অদ্ভুত লাগে। একজন বয়স্ক লোকের রুমে এমন কি সিক্রেট থাকতে পারে যে সেটা এত সিকিউরিটি দিয়ে রাখতে হবে? এর উত্তর আমরা সামনে জানতে পারবো। এদিকে অজয় একটা এনজিওতে ফোন করে জিজ্ঞেস করে চাচুর ব্যাপারে কোনো খোঁজ খবর পাওয়া গেল কিনা। তারা জানায় এখন পর্যন্ত চাচুর কোনো খোঁজ পাওয়া যায়নি। তখন অজয় মন খারাপ করে ফোনটা রেখে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এই চাচু লোকটাকে মূলত অপর্ণা অজয়ের সেকেন্ড ওয়াইফ। এর আগেও তার একটা বিয়ে হয়েছিল। তার ফার্স্ট ওয়াইফের নাম ছিল রবিনা। তাদের একটা ছেলেও ছিল, আর সেই ছেলেটার নাম ছিল চাচু। রাভিনা বেঁচে থাকা অবস্থাতেই চাচু কোথাও একটা গায়েব হয়ে গিয়েছিল। তারা পুলিশ কমপ্লেনও করেছে, কিন্তু চাচুর কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে রবিনাও ক্যান্সারের পেশেন্ট ছিল, তাই কয়েক মাস পরে সে নিজেও মারা যায়। বউ ছেলেকে হারিয়ে অজয় খুব একা হয়ে পড়েছিল, তাই সবার জোরাজুরিতে সে অপর্ণাকে বিয়ে করে আনে। অপর্ণা অবশ্য তার পাস্টের ব্যাপারে সবকিছুই জানতো, তাই সেও সবসময় তাকে সাপোর্ট করে। পরদিন হঠাৎ ওই এলাকা থেকে একটা গানফায়ারের কমপ্লেন পাওয়া যায়। পুলিশ তৎক্ষণাৎ পৌঁছে যায় আপ্পুর বাড়িতে ইনভেস্টিগেশনের জন্য, কারণ তারা ইনভেস্টিগেট করে জানতে পেরেছিল যে ওই গুলিটা কোনো বন্দুক থেকে চলেনি, চলেছিল একটা ছোট পিস্তল থেকে। ঘটনাক্রমে ওই রকম পিস্তল ওই এলাকায় শুধুমাত্র আপ্পুর কাছেই ছিল, তাই তারা সরাসরি পৌঁছে যায় আপ্পুর বাড়িতে। সেখানে গিয়ে তারা জানতে পারে আপ্পুর পিস্তলটা অনেক আগেই হারিয়ে গেছে, তাই তারা এই বিষয়টা নিয়ে আরো ভালোভাবে খতিয়ে দেখতে শুরু করে। পুলিশের তখন সন্দেহ চলে যায় একজন নকশালবাদীর ওপরে। লোকটার নাম ছিল সুমন। যদিও একটা সময় লোকটা নকশালবাদী ছিল, কিন্তু এখন সে সেই কাজগুলো ছেড়ে দিয়েছে। বর্তমানে সে গ্রাম থেকে একটু দূরে একটা মদের আড্ডা চালায়। ঘটনাক্রমে আপ্পুর সাথে সুমনের খুব ভালো সম্পর্ক ছিল। একটা সময় তাদের বাড়িতে আনাগোনাও ছিল। তবে সুমনের নকশালবাদী হওয়ার বিষয়টা জানাজানি হওয়ার পর সে আপ্পুদের বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। পরদিন আপ্পু আবারও কাউকে না জানিয়ে শহরে চলে যায়। সেখানকার ফেমাস হসপিটাল জিএমসি হসপিটালে গিয়ে সে কোনো একটা রিপোর্টের জন্য ডিমান্ড করতে থাকে। তবে রিসিপশন থেকে তাকে সেই রিপোর্টটা দিতে রাজি হয় না। এতে আপ্পু ভীষণ রেগে যায়। তখন রিসিপশনে থাকা লোকটা বাধ্য হয়ে তাকে রিপোর্টটা দিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই রিপোর্টটা কিসের ছিল? এর উত্তরও আমরা সামনে জানতে পারবো। তো সেখান থেকে আপ্পু যখন বাড়ি ফিরছিল, তখনই হঠাৎ রাস্তায় তার গাড়িটা নষ্ট হয়ে যায়। সে দ্রুত অজয়কে ফোন করে বিষয়টা জানালে অজয় আর অপর্ণা সেখানে পৌঁছে যায়। কিন্তু তারা গিয়ে দেখে গাড়িটা ততক্ষণে ঠিক হয়ে গেছে। তাই তারা সবাই মিলে আবারও বাড়ি ফিরে আসে। সেই রাতে অপর্ণা যখন কিচেনে কাজ করছিল, তখনই হঠাৎ জঙ্গলের একটা কোণা থেকে আগুন জ্বলতে দেখতে পায়। সে বুঝে গিয়েছিল কেউ একজন সেখানে কিছু একটা পোড়াচ্ছে। তবে লোকটা কে ছিল সেটা অপর্ণা দেখতে পায় না। তাই সে দ্রুত অজয়কে বিষয়টা জানায়। অজয় সেটা চেক করার জন্য বাইরে যাবেই এমন সময় খুব জোরে বৃষ্টি চলে আসে, তাই সে আর বেরোতে পারে না। তাই পরদিন অপর্ণার কথায় অজয় শিবাকে ডেকে আনে বিষয়টা খতিয়ে দেখার জন্য। শিবা সেই এরিয়াটা চেক করলে বুঝতে পারে সেখানে এর আগেও অনেকবার কিছু না কিছু জ্বালানো হয়েছে। তবে সেটা কে করেছে বা কেন করেছে তার কোনো ক্লু পাওয়া যায় না। তবে ওই এরিয়া যেহেতু গভীর জঙ্গলে ঘেরা ছিল, তাই সেখানে অনেক মানুষ কাজ করত। তো শিবার মনে হচ্ছিল কোনো ওয়ার্কার হয়তো সেখানে কোনো কিছু পুড়িয়েছে। এরই মাঝে আপ্পু সেখানে চলে আসলে শিবা তার কাছে যখন এই ব্যাপারে জানতে চায়, তখন কেন যেন আপ্পু অদ্ভুত রিয়েক্ট করতে থাকে। সে খুব রেগে যায় আর সেখান থেকে বেরিয়ে যায়। তবে শিবা বিষয়টা নিয়ে বেশি একটা মাথা না ঘামিয়ে সেখান থেকে চলে আসে। তবে আসার আগে সে অজয়কে জানায় আপ্পু ইদানিং সুমনের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাচ্ছে।
যদিও সে নিজে কখনো দেখেনি, তবে মানুষের কাছে এটা শুনেছে। তাই সে অজয়কে সাবধান করে দেয় আপ্পু যেন সুমানের সাথে খুব একটা মেলামেশা না করে। এমনিতেই সুমানের রেপুটেশন ভালো না, আর যদি আপ্পু তার সাথে দেখা করতে যায় বা বেশি মেলামেশা করে, সেক্ষেত্রে হয়তো তাকেও কোনো ঝামেলায় পড়তে হতে পারে। এই কারণেই শিবা কথাটা বলেছিল। অজয় সেটা বুঝতে পেরে তার কথা মেনে নেয়। পরদিন অজয় যখন জঙ্গলের ভেতর কাজ করছিল, তখনই হঠাৎ শিবা এসে তাকে জানায় কর্ণাটকে একটা অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে। তাদের ধারণা ওই লাশটা চাচ্চুর হতে পারে। এই কথা শুনে অজয় ভীষণ ঘাবড়ে যায়। সে ভয়ে ভয়ে পরদিন অপর্ণাকে নিয়ে পৌঁছে যায় কর্ণাটকে। সেখানে যাওয়ার পর পুলিশ তাকে মর্গে নিয়ে যায় লাশটা আইডেন্টিফাই করার জন্য। তবে সৌভাগ্যবশত লাশটা চাচ্চুর ছিল না। এটা দেখে অজয় যেন একটু স্বস্তি পায়। পরদিন অজয় অফিসে থাকাকালীন তাদের বাড়িতে একজন সরকারি অফিসার আদমশুমারির জন্য লিস্টিং করতে আসে। অফিসার মেয়েটা আপ্পুকে দেখতে পেয়ে তার কাছে তার ফ্যামিলি ডিটেলস জিজ্ঞেস করে। তার নাম কি, তার ওয়াইফের নাম কি, তার ছেলে মেয়ে কয়জন, পরিবারে কয়জন আছে, এইসবই আর কি। তবে তার এত প্রশ্ন দেখে আপ্পু ভীষণ ঘাবড়ে যায়। অপর্ণা তখন সামনে না গিয়ে আড়াল থেকে বিষয়টা নোটিস করছিল। সেখানে সে একটা অদ্ভুত বিষয় দেখতে পায়। সে লক্ষ্য করে আপ্পুকে যখন ওই মেয়েটা তার ওয়াইফের নাম জিজ্ঞেস করে, তখন সে বলতে পারছিল না। এদিক ওদিক এমনভাবে তাকাচ্ছিল যেন সে কিছু একটা খুঁজছে। এরপর যখন অজয় আর প্রসাদের নাম জিজ্ঞেস করা হয়, তখন সে পুরো নামটা বলতে পারে না। সে ফোনে কিছু একটা দেখে, তারপর পুরো নামটা বলে। অপর্ণার মনে বিষয়টা নিয়ে একটু কৌতূহল জাগে। তাই সে তার শ্বশুরকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে তার ফোনটা চেক করে। তখন দেখতে পায় আপ্পুর ফোনে 10টারও কম নাম্বার রয়েছে, আর প্রত্যেকটা নাম্বারের সাথেই ব্র্যাকেটে তাদের পরিচয় লেখা, এমনকি প্রসাদ এবং অজয়ের নামের সাথেও। সে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। তাই রাতে যখন অজয় বাড়ি ফেরে, তখন সে বিষয়টা অজয়কে জানায়। সে বলে, আজকে যখন ওই মেয়েটা লিস্টিং করতে এসেছিল, তখন বাবা আমাকে নাম ধরে ডাকেনি, সে এ ও এরকম করে ডাকছিল। এরপর আমি দেখলাম বাবার ফোনে অনেক কম কন্ট্যাক্ট রাখা, আর সবগুলোর সাথেই পরিচয় লিখে রাখা। বাবা এভাবে কেন নাম্বার সেভ করেছে? তাছাড়া আগেও একদিন বাবার সাথে একজন লোক দেখা করতে এসেছিল। সে যখন বিভিন্ন রকম প্রশ্ন করছিল, বাবাকে দেখে কেমন যেন কনফিউজ লাগছিল। এরকমটা কেন? তখন অজয় তাকে তার বাবার ব্যাপারে একটা সিক্রেট শেয়ার করে। আসলে তার বাবা মানসিকভাবে অসুস্থ। সে কোনো জিনিস ঠিকঠাক মনে রাখতে পারতো না, যে কারণে নাম্বারের সাথে প্রত্যেকের পরিচয় লিখে রাখতো। আবার তার পরিচিত যারা তার সাথে দেখা করতে আসতো, তাদের ডিটেলস সে নোটপ্যাডে নোট করে রাখতো, যাতে পরবর্তীতে সেই নোটগুলো দেখে সে আগে কি কথা হয়েছে সেগুলো মনে করে সেই অনুপাতে লোকগুলোর সাথে কথা বলতে পারে। এই কারণে নতুন কারোর সাথে কথা বলতে গেলেই আপ্পু ভীষণ কনফিউজড হয়ে যায়। তখন অপর্ণা কৌতূহলবশত বলে, বাবাকে সাইকিয়াট্রিস্ট দেখাওনি? তার তো একজন ভালো ডাক্তারের হেল্প প্রয়োজন। অজয় বলে, আমি অনেকবার বাবাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু বাবা কোনো মতেই ডাক্তার দেখাতে রাজি নয়। তার ধারণা সে একদম সুস্থ আছে। তখন অপর্ণা বলে, কিন্তু আমাদের তো এভাবে চুপচাপ বসে থাকলে চলবে না। বাবার জন্য একটা ব্যবস্থা তো আমাদের করতে হবে, তাকে সুস্থ করতে হবে। তখন অজয় আর বিষয়টা নিয়ে কথা বাড়ায় না, কিন্তু মনে মনে সে এই সমস্যার একটা সমাধান অলরেডি ভেবে ফেলেছিল। সেটা কি তা আমরা সামনে জানতে পারবো। এরই মাঝে আপ্পু এসে চেঁচামেচি শুরু করে। সে জিজ্ঞেস করে, আমার রুমে কে ঢুকেছিল? অজয় তখন বুঝে যায় নিশ্চয়ই অপর্ণা লুকিয়ে লুকিয়ে তার রুমে ঢুকেছে। তবে সে বিষয়টা তার বাবাকে জানায় না, কারণ তার বাবা কারোর রুমে ঢোকা পছন্দ করত না। সে বিভিন্ন কথা বলে তার বাবাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। এরপর অপর্ণাকে বলে দেয় সে যেন আর কখনোই তার বাবার রুমে না ঢোকে, এটা তার বাবা পছন্দ করে না। তখন অপর্ণা বলে, আমরা যখন একই সাথে থাকি তাহলে রুমে ঢুকতে সমস্যা কোথায়? কি এমন আছে সেই রুমে? এই কথা শুনে অজয় একটু বিরক্ত হয়ে যায়। সে বলে, আমার বাবার যেহেতু পছন্দ না, আর সে যেহেতু মানসিকভাবে অসুস্থ, তো তোমার সেই কথাগুলো মেনে নিতে সমস্যা কোথায়? তার রুমে এমন তো আহামরি কিছু নেই যেটা তোমাকে দেখতেই হবে। অপর্ণা তখন আর কথা বাড়ায় না, কিন্তু এই পুরো বিষয়টা তার কাছে বেশ ঘোলাটে লাগছিল। সে একা একা বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে। দুয়ে দুয়ে চার করলেই তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। আসলে তার শ্বশুরের মানসিক সমস্যার কারণেই এই পুরো ঝামেলাগুলো তৈরি হয়েছে। অপর্ণা এটাও বুঝে যায় সেদিন আপ্পু যে গাড়ি নষ্ট হওয়ার কথা বলে তাদেরকে রাস্তায় ডেকে পাঠিয়েছিল, সেদিন আসলে তার গাড়িটা নষ্ট হয়নি। নিশ্চয়ই সে রাস্তা ভুলে গিয়েছিল। তবে সে তার এই অপারগতাটা কারোর সামনে প্রকাশ করতে চায় না, তাই গাড়ি নষ্ট হওয়ার বাহানা করে তাদেরকে ডেকে নিয়েছিল। এছাড়াও অপর্ণা আরো বেশ কিছু বিষয় লক্ষ্য করে, যেমন আপ্পু কোনো একটা কাজ করতে করতে হঠাৎ মাঝ রাস্তায় সেটা ফেলে রেখে অন্য কাজ করতে শুরু করে। প্রথমে অপর্ণা এই বিষয়গুলোর কারণ খুঁজে পাচ্ছিল না, কিন্তু এখন তার কাছে পরিষ্কার হয়ে যায় যে আপ্পু আসলে তার আগের কাজগুলোর কথা মনেই করতে পারতো না, যে কারণে সেটা ফেলে সে নতুন কাজ করতে শুরু করত।
পরদিন অজয় অপর্ণার কথা মতো আপুর সাথে ডাক্তার দেখানোর বিষয়টা নিয়ে কথা বলে। ডাক্তারের কথা শুনে আপু ভীষণ রেগে যায়। সে রাগের মাথায় খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। তখন আর কোনো উপায় না পেয়ে অজয় আপুর একজন পুরনো বন্ধুকে ডেকে আনে তাকে কনভিন্স করার জন্য। সে ভেবেছিল বন্ধুর কথা হয়তো আপু ফেলতে পারবে না, তো অজয়ের কথা মতো আপুর বন্ধু তার সাথে কথা বলে, তবে সরাসরি ডাক্তার দেখানোর বিষয়টা বলে না। আপু তার সাথে খুব ক্যাজুয়ালি কথাবার্তা বলে, তবে সবকিছুর মধ্যে তার বন্ধুর মনে কেন যেন একটা খটকা লাগে। সে বাইরে বেরোলে জানা যায় লোকটা একজন ডক্টর। অজয় তার কাছে তার বাবার স্টেটের ব্যাপারে জানতে চাইলে লোকটা বলে ওর মানসিক অবস্থা খুবই খারাপ, পুরনো কথা বেশিরভাগই তার মনে নেই। সে তো আমাকেও চিনতে পারেনি, শুধুমাত্র দেওয়ালের ছবি টানানো দেখে সে বুঝে যায় তার সাথে আমার কোনো সম্পর্ক আছে। সেই অনুপাতেই আমার সাথে কথা চালিয়ে যায়। তবে যেহেতু আপু তার কন্ডিশনের বিষয়টা নিয়ে কারোর সাথে ডিসকাস করতে চাচ্ছে না, তাই লোকটা অজয়কে পরামর্শ দেয় এই বিষয়টা নিয়ে বেশি ঘাটাঘাটি না করতে, তার বদলে এমন কিছু করতে যাতে আপু বুঝতে না পারে তার ট্রিটমেন্ট চলছে, আবার তার ট্রিটমেন্টটাও হয়ে যায়। অজয় তখন তার এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে আর লোকটা সেখান থেকে চলে যায়। সেই রাতে অপর্ণা আর অজয় এই বিষয়গুলো নিয়ে কথা বলছিল। কথা বলতে বলতে হঠাৎ চাচ্চুর কথা উঠে আসে। তখন অপর্ণা অজয়কে জিজ্ঞেস করে, আচ্ছা চাচ্চুর সাথে বাবার সম্পর্ক কেমন ছিল? অজয় বলে, চাচ্চু তো বেশিরভাগ সময় বাবার কাছেই থাকতো। আমি তো হয় অফিসে থাকতাম, নয়তো রবিনাকে নিয়ে হসপিটালে। আমাদের তো প্রায় সময় হসপিটালের চক্কর কাটতে হতো, যে কারণে চাচ্চুর দিকে অতটা খেয়াল করতে পারতাম না। সেটা শুনে অপর্ণার মনে প্রশ্ন জাগে। সে অজয়কে বলে, আচ্ছা চাচ্চুর গায়েব হওয়ার রহস্যটা বাবা জানে না তো? যেহেতু তারা দুজন সবসময় একসাথেই থাকতো, তো চাচ্চু কিভাবে গায়েব হলো এটা নিশ্চয়ই বাবা জানতে পারে। হয়তো সে বিষয়টা ভুলে গেছে। বাবাকে জিজ্ঞেস করলে কি এর কোনো ক্লু পাওয়া যেতে পারে? তার এই কথাটা অজয়কেও খুব চিন্তায় ফেলে দেয়, কারণ এইভাবে তো সে কখনো ভেবেই দেখেনি। পরদিন হঠাৎ পুলিশ এবং ফরেস্টের লোকেরা তার বাড়িতে ভিড় জমায়। আপু সেটা দেখে খুব টেনশনে পড়ে যায়। আপুদের ঠিক পাশের জমিতেই ওয়ার্কাররা কাজ করার সময় একটা কঙ্কাল পেয়েছে। তারা দ্রুত পুলিশকে বিষয়টা জানায় আর পুলিশ পৌঁছে যায় সেখানে ইনভেস্টিগেট করতে। সবারই ধারণা ছিল ওই লাশটা কোনো মানুষের, হয়তো কোনো ছোট বাচ্চা হতে পারে। এটা জানার পরেই অজয়ের মনে কেমন যেন কামড় দিয়ে ওঠে। তার ভয় হচ্ছিল যে কঙ্কালটা চাচ্চুর না তো। তবে ফরেন্সিক টিমের লোকেরা এসে বিষয়টা চেক করলে তার ভয়টা দূর হয়ে যায়। তারা জানায় সেটা কোনো মানুষের লাশ নয়, একটা বানরের লাশ। তারা জানায় বানরটার গায়ে একটা গুলি লেগেছে, আর সেটা কোনো বন্দুকের গুলি নয়, একটা পিস্তলের গুলি। এটা শুনে অজয় আবারও চিন্তায় পড়ে যায়, কারণ বানর তো প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত, আর ফরেস্ট এলাকায় বানর খুন করা মানে একটা বড়সড় রকমের ক্রাইম। তবে সৌভাগ্যবশত লাশটা যেখানে পাওয়া গেছে ওই এরিয়াটা আপ্পুদের ছিল না, ওই জমির মালিক অন্য কেউ ছিল। তাই পুলিশ বিষয়টা নিয়ে বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় আর বানরের লাশটা পাঠিয়ে দেয় পোস্টমর্টমের জন্য। এরপর পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও যখন পোস্টমর্টম রিপোর্টটা হাতে আসে তখন আবারও ঝামেলা শুরু হয়। ডক্টররা জানায় ওই বানরটা ৩ বছর আগে মারা গেছে। এই কথা শুনেই অজয় আবারও টেনশনে পড়ে যায়, কারণ ৩ বছর আগে ওই জমিটা তাদের ছিল। বছর ২ আগে পাশের জমির মালিক ওই জমিটা কিনে নিয়েছে, অর্থাৎ যখন ওই বানরটা মারা গেছে তখন ওই মালিকানা আপ্পুর কাছে ছিল। আর যেহেতু একটা পিস্তলের গুলিতে বানরটা মারা গেছে, তার মানে এই পুরো দোষটা কোনো না কোনোভাবে আপ্পুর ঘাড়ে বর্তাতে পারে। এই ভয়টাই পাচ্ছিল অজয়। এরই মাঝে একদিন আপুর এক আর্মি ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে। সেই সময় অজয় আর অপর্ণা বাড়িতে ছিল না। তারা দুজন বসে অনেক গল্প করে। মজার বিষয় হলো আপু তার ফ্রেন্ডকে চিনতে পারে না, তবে যখন লোকটা তার নাম বলে তখন সে ওই নাম অনুসারে তার নোটপ্যাডের বক্স থেকে ওই নামের নোটপ্যাডটা বের করে আনে। এরপর সে ওই নোটগুলো চেক করতে থাকে যে আগেরবার যখন সে এসেছিল তার সাথে কি কি কথা হয়েছিল। সেই অনুপাতে সে কথা চালিয়ে যেতে থাকে। তো আপু ওই নোটপ্যাডগুলো চেক করতে করতে হঠাৎ একটা অদ্ভুত বিষয় দেখতে পায়। সেখানে লেখা ছিল আগেরবার যখন ওই লোকটা তার সাথে দেখা করতে এসেছে তখন আপুর সন্দেহ লেগেছিল। তার মনে হয়েছিল ওই লোকটা আর্মিতে চাকরি করে না। আপু তখন বেশ ঘাবড়ে যায়। সে বুঝে গিয়েছিল ওই লোকটা কোনো অন্য উদ্দেশ্যে সেখানে এসেছে। তাই সে বিষয়টা খতিয়ে দেখার জন্য আর্মি ট্রেনিং এর বিভিন্ন রকম কথা তার সাথে বলতে শুরু করে, আর লোকটাও তখন তার কথায় সায় দিতে থাকে। আপু তখন পরিষ্কারভাবে বুঝে যায় ওই লোকটা আর্মিতে চাকরি করে না, এবং সে হয়তো আপুর বন্ধুও নয়, কারণ আপু তাকে যে কথাগুলো বলেছিল তার প্রত্যেকটাই ব্লাফ ছিল। তো লোকটা যখন জানতে পারে সে আপুর কাছে ধরা পড়ে গেছে তখন সে ভীষণ ঘাবড়ে যায়। সে কোনো মতে কাটিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই হঠাৎ আপু তার ওপর অ্যাটাক করে বসে। লোকটা তখন নিজেকে বাঁচানোর জন্য আপুকে ধাক্কা দিলে সে ছিটকে গিয়ে একটু দূরে পড়ে, আর সাথে সাথেই সে তার পুরনো স্মৃতিগুলো সব ভুলে যায়।
অচেনা লোকটা সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ আপুর নোটপ্যাড থেকে তার নামের লেখা চিটগুলো ছিঁড়ে ফেলে। ঘটনাক্রমে ঠিক সেই সময় অজয় আর অপর্ণা সেখানে পৌঁছে যায়। তবে অজয় কিছু বুঝতে পারে না, কারণ ওই লোকটা আগে থেকেই তার পরিচিত ছিল। সে খুব ক্যাজুয়ালি বলে দেয়, আমি তো কাজে যাচ্ছিলাম, তো ভাবলাম যে একটু ঘুরে যাই, তাই আপুর সাথে দেখা করতে আসলাম। এই কথা বলেই লোকটা সেখান থেকে বেরিয়ে যায়। এরই মাঝে একদিন হঠাৎ এক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের মাধ্যমে একটা ক্লু পাওয়া যায়। লোকটা কিছু বানরের ছবি তোলে যাদের মধ্যে একজনের হাতে একটা পিস্তল ছিল। পুলিশ সেটা চেক করে জানতে পারে ওই পিস্তলের মডেলটাও হুবহু আপ্পুর পিস্তলের মডেলের সাথে মিলে যাচ্ছে। পুলিশ তখন আপ্পুকে বিষয়টা কনফার্ম করার জন্য থানায় ডেকে পাঠায়। আপ্পু খুব মনোযোগ সহকারে পিস্তলটা দেখে কনফার্ম করে যে ওই পিস্তলটা তারই। এটা শোনা মাত্রই ডিউটিরত অফিসার পুরো এলাকায় কারফিউ জারি করে দেয়, কারণ পিস্তলটা যেহেতু বানরের হাতে দেখা গেছে, তার মানে যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে। তার টিমের লোকেরা সেই কথা মতো কাজে লেগে যায়। সেই সাথে ইন্সপেক্টর আপ্পুর গান লাইসেন্স সাসপেন্ড করার প্রসেসও শুরু করে দেয়, কারণ এরকম একটা বেপরোয়া মানুষের হাতে তো পিস্তল রাখা যায় না, তাই না? তবে সেই লাইসেন্স ক্যান্সেল করতে গিয়ে বাধে আরেক বিপদ। পিস্তলটার ব্যাপারে ক্যাজুয়াল ইনভেস্টিগেশনের জন্য আপ্পুকে থানায় ডেকে পাঠানো হয়। ইন্সপেক্টর তার সাথে কথা বলে, কিন্তু আপ্পুর কথাগুলো তার কাছে সন্দেহজনক মনে হয়, কারণ আপ্পু তাকে ওই পিস্তলের কোনো ইনফরমেশন ঠিকঠাকভাবে দিতে পারছিল না। তার নামে কখন পিস্তলটা রেজিস্ট্রি করা হয়েছে বা কখন সেই রেজিস্ট্রেশন রিনিউ করা হয়েছে কোনো কিছুই তার জানা ছিল না। এদিকে অজয় যখন জানতে পারে তার বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে, তখন সে ভীষণ টেনশনে পড়ে যায়। সে যে কোনো মূল্যে তার বাবাকে থানা থেকে বের করতে চাচ্ছিল, কিন্তু ইন্সপেক্টর তার কথায় পাত্তা দেয় না। তখন আর কোনো উপায় না পেয়ে অজয় আপ্পুর সেই আর্মি ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে পৌঁছে যায় থানায়। তখন জানা যায় সে আসলে কোনো আর্মি অফিসার নয়, সে অজয়ের ঠিক করা একজন সাইকোলজিস্ট। ঘটনাক্রমে সে আপ্পুর বন্ধু ছিল, তাই সে খুব সহজেই আপ্পুর সাথে ডিল করতে পারত। এই কারণে অজয় তাকে সিলেক্ট করে, যাতে আপ্পুর ট্রিটমেন্টও হয়ে যায় আর আপ্পু টেরও না পায়। তো তারা যখন থানায় গিয়ে ইন্সপেক্টরকে আপ্পুর মেডিকেল কন্ডিশনের ব্যাপারে জানায়, তখন ইন্সপেক্টর বেচারার মাথায় হাত পড়ে যায়, কারণ অজয়দের কাছ থেকে ইন্সপেক্টর জানতে পারে আপ্পু আসলে আর্মি থেকে রিটায়ার করেনি। 16 বছর আগেই তার মানসিক অসুস্থতার কারণে তাকে আর্মি থেকে বরখাস্ত করা হয়েছিল। তারা সেই মেডিকেল সার্টিফিকেটটাও ইন্সপেক্টরকে দেখায়, আর এখানেই বাধে আসল বিপত্তি। ইন্সপেক্টর তার টিমের একজন মেম্বারের কাছ থেকে জানতে পেরেছিল যে আপ্পুকে ওই গানের লাইসেন্সটা দেওয়া হয়েছিল 8 বছর আগে, আর মানসিক অসুস্থতার জন্য তাকে আর্মি থেকে বরখাস্ত করা হয়েছিল 16 বছর আগে। ওই পুলিশ লোকটা ইন্সপেক্টরকে জানিয়েছিল যে সে সবকিছু ভালোভাবে চেক করে তারপর আপ্পুকে পিস্তলটা দিয়েছে। কিন্তু অজয়ের কাছ থেকে পুরো বিষয়টা জানার পর সে বুঝতে পারে ওই লোকটা তাকে মিথ্যে বলেছে। এখন পুলিশ যে নিজের গাফিলতির কারণে একজন মানসিকভাবে অসুস্থ লোককে পিস্তল হ্যান্ডওভার করে দিয়েছে, এই ব্যাপারটা জানাজানি হয়ে গেল তো তাদেরই বিপদ। বেচারাদের চাকরি তো যাবে, সাথে বদনাম যা হবে সেটা আলাদা। এটা ভয় পেয়ে ইন্সপেক্টর আর এই বিষয়টা নিয়ে বেশি ঘাটাঘাটি করে না, তারা আপ্পুকে চুপচাপ ছেড়ে দেয়। কিন্তু সমস্যা হচ্ছে এখনও সেই বানরের মার্ডার কেসটা সলভ হয়নি, আর এখানে আপ্পুর একটা রিস্ক থেকে গেছে। তখন অপর্ণা তাকে একটা আইডিয়া দেয়। সে অজয়কে বলে, চলো আমরা গিয়ে সুমনের সাথে একদিন দেখা করে আসি। শিবা ভাইয়া তো সেদিন বলেছিল বাবা প্রায় সময় সুমনের সাথে দেখা করতে যায়, হয়তো সেখান থেকে আমরা কোনো ক্লু পেতে পারি। অজয়ের কাছেও আইডিয়াটা বেশ ভালো লাগে, তাই সে অপর্ণাকে নিয়ে সুমনের কাছে চলে যায়। সুমনের কাছ থেকে ওই বানরের মৃত্যুর রহস্য তারা জানতে পারে। একদিন অজয় রবিনাকে নিয়ে হসপিটালে গিয়েছিল, সেই সুযোগে চাচ্চু খুব কৌশলে তার দাদার পিস্তলটা চুরি করে নেয়। তো সেদিন পিস্তলটা নিয়ে খেলা করতে করতে হঠাৎ একটা বানরের গায়ে গুলি লেগে যায়। সেই গুলির শব্দ শুনে আপু বুঝে যায় চাচ্চু তার পিস্তলটা চুরি করে নিয়েছে। সে রাগের মাথায় সেদিন চাচ্চুকে অনেক মারধর করে। ঘটনাক্রমে সুমন সেখানে পৌঁছে গিয়ে চাচ্চুকে বাঁচিয়ে নেয়। এখন সমস্যা যেহেতু একটা হয়েই গেছে, তাহলে সেটাকে তো সমাধান করতে হবে। তাই সুমন আর আপু মিলে ওই বানরটাকে জঙ্গলের ভেতর পুঁতে ফেলে। এই বিষয়গুলো জানার পর অপর্ণা আর অজয় সেখান থেকে ফিরে আসে। এরপর অজয় চলে যায় অফিসে, আর অপর্ণা বাড়িতেই থেকে যায়। এমন সময় হঠাৎ সে দেখতে পায় আপু জঙ্গলের ভিতর কিছু একটা নিয়ে গিয়ে পোড়াচ্ছে। সেটা দেখেই অপর্ণা বুঝে যায় আগের দিন রাতে তারা যে লোকটাকে আগুনে কিছু পোড়াতে দেখেছিল সেটা আর কেউ নয়, বরং আপু ছিল। তাই সে আরো ভালোভাবে আপুকে ফলো করতে থাকে। তখন অপর্ণা দেখতে পায় আপু কিছু ডকুমেন্ট পোড়াচ্ছে। সবগুলো ডকুমেন্ট আগুনে পোড়ানো হয়ে গেলে আপু সেখান থেকে চলে যায়। এরপর অপর্ণা গিয়ে ওই আগুন নিভিয়ে ডকুমেন্টগুলো দেখার চেষ্টা শুরু করে। এমন সময় হঠাৎ আপু সেখানে পৌঁছে যায়। সে অপর্ণাকে ওই ডকুমেন্টগুলো কালেক্ট করতে দেখে রাগের মাথায় তার সাথে ঝগড়া শুরু করে। এমন সময় অজয় সেখানে চলে আসে আর তাদের দুজনকে আলাদা করে দেয়। সাথে সাথেই আপু সব কিছু ভুলে যায় আর সেখান থেকে চলে যায়।
কিন্তু অপর্ণা কোনো কিছুই ভুলতে পারছিল না। তাই সবাই চলে যাওয়ার পর সে খুব কৌশলে ওই আগুনের ছাই থেকে যতটুকু ডকুমেন্ট কালেক্ট করা যায় সেগুলো কালেক্ট করে নিয়ে আসে। এরপর রাতে লুকিয়ে লুকিয়ে সে ডকুমেন্টগুলো চেক করতে শুরু করে। সেখান থেকে সে জেএমসি হসপিটালের একটা রিপোর্টের পুরো অংশ দেখতে পায়। ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগে। এরপর সে খুব কৌশলে লুকিয়ে লুকিয়ে আবারও তার শ্বশুরের রুমে ঢোকে। সেই সময় কেউ বাড়িতে ছিল না। সে সুযোগ পেয়ে পুরো রুমটা ভালোভাবে চেক করে, আর চেক করতে করতে আপ্পুর সেই পিস্তলটা হাতে পেয়ে যায়। অপর্ণার মনে তখন ভীষণ সন্দেহ জাগে। সে এটাই বুঝে উঠতে পারছিল না আপু নিজের কাছে পিস্তলটা রেখে সেটা হারিয়ে যাওয়ার নাটক কেন করবে। হ্যাঁ, যদি ব্যাপারটা এমন হতো যে আপু তার রুমের খেয়াল তেমন একটা রাখে না, তাই পিস্তলটা রেখেও হয়তো সে ভুলে গেছে, কিন্তু তেমনটা তো নয়। অপর্ণার মনে তখন আরও একটা প্রশ্ন জাগে। তার মনে হচ্ছিল চাচ্চুর হারিয়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে, আর সেই রহস্যর সাথে তার শ্বশুর জড়িত। কিন্তু সে কিভাবে এই রহস্য ভেদ করবে? কোনো উপায় না পেয়ে সে অজয়ের সাথে বিষয়টা শেয়ার করে। অজয় যখন জানতে পারে অপর্ণা তার আড়ালে তার বাবার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছে, তখন ভীষণ রেগে যায়। কিন্তু এবার আর অপর্ণা শান্ত থাকে না। সে অজয়কে ব্যাপারটা খতিয়ে দেখার জন্য জোর করতে থাকে, কারণ তার মনে হচ্ছিল অজয়ও নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে। তাই সে অজয়ের মুখ থেকে কথা বের করার জন্য তাকে জোর করতে থাকে। একটা পর্যায়ে অজয় সবকিছু স্বীকার করে নেয়, আর তখনই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যটা সামনে আসে। অপর্ণার মনে হচ্ছিল চাচ্চুর গায়েব হওয়ার পেছনে সরাসরি হাত আছে আপ্পুর। তবে অজয় তাকে জানায় তার ধারণা একেবারেই ভুল। সে অতীতের সব ঘটনাগুলো অপর্ণাকে খুলে বলতে শুরু করে। একদিন সে অফিস থেকে বাড়ি ফিরে দেখে তার ছেলের রক্তাক্ত লাশটা মাটিতে পড়ে আছে। চাচ্চুর হাতে তখন তার দাদার পিস্তলটা ছিল, আর তার পাশে রবিনা মন খারাপ করে চুপচাপ বসেছিল। অজয় এই অবস্থা দেখে ভীষণ ঘাবড়ে যায়। সে রবিনার কাছে গিয়ে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটা হাউমাউ করে কাঁদতে শুরু করে। সে অজয়কে জানায় চাচ্চু কাউকে না জানিয়ে তার দাদার পিস্তলটা নিয়ে খেলা করছিল। রাবিনা সেটা দেখে ভীষণ রেগে যায়। সে চাচ্চুর কাছ থেকে পিস্তলটা কেড়ে নেওয়ার চেষ্টা করে, আর সেই হাতাহাতিতেই ভুলবশত গুলি চলে যায়, আর সেই গুলিতে চাচ্চু মারা যায়। যদিও বিষয়টা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু রাবিনা কোনোভাবে মেনে নিতে পারছিল না সে নিজ হাতে তার ছেলেকে খুন করেছে। অজয় তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ঘটনাক্রমে আপ্পু তখন বাড়ির বাইরে ছিল, তাই সে কিছুই বুঝতে পারে না। এদিকে অজয় হঠাৎ লক্ষ্য করে রাবিনা অজ্ঞান হয়ে গেছে। তখন সে লক্ষ্য করে তার হাতের কাছে ঘুমের ওষুধের খালি পাতা পড়ে আছে। এটা দেখে অজয় হতভম্ব হয়ে যায়। সে বুঝে যায় রবিনা সুইসাইড করার চেষ্টা করেছে, তাই সে তৎক্ষণাৎ রবিনাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। ছেলের মৃত্যুতে যে সে একটু শোক পালন করবে সেই সুযোগটাও তার কাছে ছিল না, তাই সে কোনো মতে দরজাটা আটকে রেখেই বেরিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর রবিনা বিপদমুক্ত হলে অজয় আবারও ফিরে আসে বাড়িতে। কিন্তু এবার দরজাটা খুলে সে দেখতে পায় সেখানে না আছে চাচ্চুর লাশ, আর না আছে কোনো রক্তের ছিটে ফোঁটা। সে কৌতূহলবশত তার বাবার কাছে যায়, কিন্তু তার বাবা এমন একটা ভাব করে যেন সে কিছু জানেই না। তবে অজয় পুরো বিষয়টা বুঝতে পারে। আসলে অজয় যখন রবিনাকে নিয়ে হসপিটালে গিয়েছিল তখন আপ্পু চাচ্চুর লাশটা দেখতে পায়, কিন্তু লাশটা দেখে সে মনে করে সে নিজেই হয়তো ভুলবশত চাচ্চুকে মেরে ফেলেছে। তাই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য সে নিজেই চাচ্চুর লাশটা কোথাও গায়েব করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত লাশটা যে সে কোথায় গায়েব করেছে সেটাই সে ভুলে যায়, যে কারণে আজ পর্যন্ত অজয় চাচ্চুকে খুঁজে পায়নি। তবে অজয়ের পাশাপাশি কিন্তু আপ্পুও চাচ্চুকে খোঁজার অনেক চেষ্টা করেছে। সে সবসময় নিজের ওপর সন্দেহ করত। তার মনে হতো চাচ্চুর গায়েব হওয়ার পেছনে কোনোভাবে তার হাত নেই তো। এই কারণে সে বিষয়টা নিয়ে ইনভেস্টিগেট করতে শুরু করে। চাচ্চু মারা যাওয়ার আগের দিন তাকে নিয়ে অজয় হসপিটালে গিয়েছিল। এই কারণেই আপ্পু হসপিটাল থেকে তার মেডিকেল রিপোর্টটা বের করে আনে। এরপর একে একে প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখতে থাকে যে কোথাও থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা। তবে ইনভেস্টিগেশনের একটা পর্যায়ে গিয়ে সে সব ডকুমেন্ট পুড়িয়ে ফেলতো, আর পোড়ানোর পরে সে ওই জিনিসগুলো ভুলেও যেত। এরপর সে নতুন করে আবারও পুরো ইনভেস্টিগেশন শুরু করত। চাচ্চু মারা যাওয়ার পর থেকেই এই সিলসিলা চলে আসছে। অজয় এই সবকিছুই জানতো, তাই অপর্ণার সন্দেহগুলো সে কখনো বেশি একটা তোয়াক্কা করেনি। আর আপ্পু যে নিজের চিকিৎসা করাতে চায় না এর পেছনেও কিন্তু একটা রহস্য আছে। আসলে প্রথমবার ইনভেস্টিগেশনের সময়ই আপ্পু আসল সত্যিটা জেনে যায়। সে হাতে নাতে প্রমাণ পেয়ে যায় যে চাচ্চু কোথাও গায়েব হয়নি, তাকে খুন করা হয়েছে। আর তাকে খুন করেছে অজয় অথবা রাবিনার মধ্যে কেউ একজন। তবে সে এটাও বুঝতে পারে এটা নেহায়েতই কোনো অ্যাক্সিডেন্ট ছিল, তাই সে এই বিষয়টা ভুলে যেতে চেয়েছিল। এই কারণে তার ইনভেস্টিগেশনের সব ডকুমেন্ট সে পুড়িয়ে ফেলে। ঘটনাক্রমে অজয় সেটা দেখে ফেলে। সে গিয়ে তার বাবার কাছে ক্ষমা চায়। তখন তার বাবা বলে, সমস্যা নেই, আমি জানি এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই আমি এটা আর মনে রাখতে চাই না।
আর আমি এটাও জানি যে আমি মানসিকভাবে অসুস্থ। এই বিষয়গুলো আমি ভুলে যাব। আর এটাই তো আমার অসুস্থতার সবথেকে ভালো দিক। আমি যখন যেটা চাই সেটা মনে রাখতে পারি, আর যখন যেটা চাই সেটা ভুলে যেতে পারি। এই কথা শুনে অজয় ইমোশনাল হয়ে পড়ে। সে তার বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। অপর্ণার সামনে কথাগুলো বলার সময়ও সে খুব ইমোশনাল হয়ে পড়ে। তার চোখ দিয়ে একাধারে পানি ঝরতে শুরু করে। আর নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বাবার পাশাপাশি আমিও চাচ্চুকে খোঁজার অভিনয় করতে শুরু করি। আমি জানি আমি চাচ্চুকে কখনো খুঁজে পাবো না, কিন্তু একটা আশা কাজ করে মনের ভেতর। অপর্ণা তখন অজয়ের ইমোশনটা বুঝতে পারে, আর সেও অজয়কে সাপোর্ট করার সিদ্ধান্ত নেয়। আর এখানেই গল্পটাও শেষ হয়ে যায়। সত্যি বলতে গল্পটা যখন দেখা শুরু করেছিলাম তখন আমার মনে হয়েছিল এটা একটা মার্ডার মিস্ট্রি হতে পারে, তবে শেষে যে এমন কিছু টুইস্ট রিভিল হবে এইটা আমি এক্সপেক্ট করিনি। আর এই আনপ্রেডিক্টেবল ব্যাপারটার জন্যই আজকের গল্পটা আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদের কাছে আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য মিস বাঙালি এক্সপ্লেনারের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।